পরিবারের সবার সাথে প্রায় অনেকটা সময় কাটিয়ে রাত 12টায় নিজ কক্ষে ফেরে নাফিয়া। অনেক ভালো লাগছে তার নিজ পরিবারের সবার সাথে এতটা দিন পর সময় কাটাতে পেরে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে চোখ জোড়া বুঝতেই নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে গতরাতে ছাদে আফিমের সাথে একসাথে নাচার কিছু মুহূর্ত। বিনা কারণেই ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার। সোজা হয়ে শোয়া থেকে ডান দিকে কাত হয়ে শুয়ে চোখ জোড়া বুঝতে আবারও নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে আজকের মুহূর্তগুলো, যেখানে হুট করে আফিম তাকে নিজের কাছে টেনে এনেছিল, আর শেষে তার নাকে আফিমের ঠোঁট ছোঁয়ানোর মুহূর্তটা মনে পড়তে মনে একরাশ লজ্জা ও মুগ্ধতা এসে ভর করে। সাথে সাথে সে পাশ ফিরে বাম দিকে কাত হয়ে শোয়। ঠোঁটে হাসি বজায় রেখেই আবারও চোখ জোড়া বুঝে নেয় সে। চোখ বুঝতেই তার চোখের সামনে সেই মুহূর্তটা ভেসে আসে যখন আফিম প্রশ্ন করেছিল, কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও? চটজলদি চোখ জোড়া মেলে তাকায় নাফিয়া। আবারও এক অদ্ভুত অনুভূতি এসে জায়গা করেছে তার মনে। এই অনুভূতিতে আছে লজ্জা, মুগ্ধতা, সেই সাথে কিছুটা দ্বিধা। নাফিয়ার মনে হচ্ছে সে হয়তো আফিমকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু তা কতটা ঠিক সেটি নিয়ে সে নিশ্চিত হতে পারছে না। হতে পারে এসব শুধুই মুগ্ধতা বা আকর্ষণ। বারান্দায় হাতে কফির মগ ধরে দাঁড়িয়ে আছে আফিম। আকাশটা আজ অন্ধকার, না আছে চাঁদ আর না দেখা যাচ্ছে তেমন তারার সমাবেশ। তাও অন্ধকার সে আকাশের দিকে তাকিয়ে আছে সে। নাফিয়া তার জীবনে আসার পর হতে এখন অবধি ঘটা সকল স্মৃতি একের পর এক স্মৃতিচারণ করছে। প্রথম দিনে নাফিয়ার চেহারায় সে মায়ায় আকর্ষিত হয় আফিম। তারপর আফিমের করা প্রতিটি অন্যায়ের জবাব দেওয়ায় যে সাহসটা নাফিয়া দেখিয়েছিল, তাতে আফিম বাধ্য হয় নাফিয়াকে নিয়ে ভাবতে। সেই সাথে নাফিয়ার আচার আচরণ, স্বভাব, চরিত্রের বৈশিষ্ট্য যা এই 3 মাসে ফুটে উঠেছে, তাতে আফিমের মনে নাফিয়ার জন্য তৈরি হয়েছে মুগ্ধতা। সেই সাথে নাফিয়াতে অভ্যস্তও হয়ে গিয়েছে সে। বিকেলে নাফিয়া ও তার বাবা সোফায় বসে টিভি দেখছে। সেই সাথে বাবা ও মেয়ের একটু গল্পও হচ্ছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হন নয়না বেগম। নাফিয়ার পাশে বসে তিনি বলে ওঠেন, তোমায় কিছু বলতে চাইছি, বলো আম্মু। গুরুত্ব না দিয়ে টিভিতে চোখ রেখেই বলে নাফিয়া, কথাটি গুরুত্বপূর্ণ। এই যে শুনছেন? নাফিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলল নাফিয়ার মা। টিভিটি অফ করুন তো। এবার ঠিক হয়ে বসে নাফিয়া। হঠাৎ তার মায়ের কি এমন গুরুত্বপূর্ণ কথা বুঝতে না পারে কিছুটা গম্ভীর ভাব নিয়ে মায়ের দিকে তাকায় নাফিয়া। নাফিয়ার বাবা টিভিটি অফ করতে নয়না বেগম বলে ওঠেন, নাফিয়া, একটি বিষয় তুমি ভালো করেই জানো, আমাদের আর্থিক কোনো সমস্যা নেই। ঢাকায় এই একতলা বাড়ি এবং গ্রামে তোমার দাদার দোতলা বাড়িটি আমাদের। সেই সাথে তোমার বাবার জায়গা জমি খুব যে কম তা কিন্তু নয়। বুড়োকুচকে নাফিয়া বলে ওঠে, হঠাৎ এসব কথা? আমার কথা শেষ হয়নি। তুমি এও জানো যে তোমার চাচা বাটপারি করে তোমার বাবাকে তোমার দাদার বাড়ির কোনো অংশ না দিয়ে সে বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন, আর নিজের পৈতৃক ভিটা বাঁচাতেই তোমার বাবা নিজের আপন ভাইয়ের থেকে নিজের বাবার বাড়ি ক্রয় করেন। আর এই বাড়ি কিনতেই তিনি এক বড় লোন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, যার বোঝা এখনও বয়ে বেড়াচ্ছেন। লোন না নিয়ে তিনি নিজের জমিও বিক্রি করতে পারতেন, কিন্তু তা সে কোনোভাবে করতে চায়নি। হ্যাঁ মা, সবটাই জানি। হঠাৎ আজ এগুলো নতুন করে বলার কি হলো? দেখো নাফিয়া, আমি জানি তুমি চাইছো দ্রুতই তোমার বাবাকে এ ঋণ দিয়ে মুক্ত করতে, যা সন্তান হিসেবে তোমার কর্তব্য, কিন্তু তার আর প্রয়োজন নেই। ঋণ আর বেশি নেই, মাত্র 2 লাখের মতো আছে, যা সামনের কিছু মাসের মধ্যে শোধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কিন্তু এটিও তো আমি জানি মা। এখন মূল কথাটি বলছি। আমাদের সমাজে এক প্রচলিত বাণী আছে, মেয়েরা 20তে বুড়ি। সেটা তোমার বয়স 28 বছর হয়ে গিয়েছে, যা অতিরিক্ত। আমি এবং তোমার বাবা তোমার বিয়েটা আর দেরি করতে চাইছি না। তাই তোমার আর চাকরি করতে হবে না সামনের মাস থেকে। এ মাসে তাদের জানিয়ে দিও। মায়ের কথা একদম চুপ হয়ে যায় নাফিয়া। মুহূর্তেই চোখজোড়া ঝাপসা হয়ে যায় তার। এক তীব্র ভয় নিজের মাঝে অনুভব করছে সে। এ ভয়টি শুধুই আফিমকে হারানোর ভয়। টুপ করে নাফিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই নয়না বেগম বলে ওঠেন, এভাবে কাঁদার কিচ্ছুটি নেই। পৃথিবীর প্রতিটি মানুষই বিয়ে করে, তুমি প্রথম নও। তাই এত ভয় না পেয়ে বিষয়টি সহজভাবে নাও। তোমার বাবার পরিচিত এক মুখে ডাকা ভাইয়ের ছেলেকে আমরা তোমার জন্য পছন্দ করেছি। সে আগামী 10-15 দিনের মাঝেই তোমার সাথে দেখা করবে। মা, এখনই কেন বিয়ে করতে হবে? 28 বছর বয়স কম নয় নাফিয়া। বাবা, তুমি কিছু বলো। পত্রিকা হতে চোখ উঠিয়ে নিজের মেয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, তোমার মায়ের সাথে সহমত। আর দেরি করা ঠিক হবে না, তবে একটি বিষয় বলতে চাইছি। তোমার কোনো পছন্দ থেকে থাকলে বলতে পারো। ওর আবার কিসের পছন্দ?
আমরা যা সিদ্ধান্ত নিব তাই ওর জন্য সঠিক। নয়না বেগম বলে উঠলেন। ভুল বললে নয়না, জীবনসঙ্গী ওর, সংসার করবে ও, তাই ওর জন্য কোন মানুষটি উপযুক্ত হবে তা ওই ভালো বুঝতে পারবে। আমাদের সময় তো বাবা মাই বিয়ে ঠিক করেছিল, আর সেইকালে বিয়ে টিকত। এখনকার বাচ্চারা নিজের পছন্দে বিয়ে করে, তারপরে তো হয় তালাক। আবারও ভুল বললে নয়না, আগের যুগে নারীরা ছিল এমন যে মরে যাব কিন্তু স্বামীর বাড়ি ছাড়ব না। তারা হাজার অত্যাচার বা কষ্ট সহ্য করে সংসার করে গিয়েছিলেন দেখে বিবাহ বিচ্ছেদ তেমন হতো না। আর এখনকার নারীরা স্বাধীন, তারা এখন মুখ বুজে অত্যাচার সহ্য করে স্বামীর সংসারে পড়ে থাকে না। সেই সাথে বিবাহ বিচ্ছেদ তখন মানুষ যেমন ভয় পেত, এখনকার সময়ে এটি তেমন কোনো ব্যাপারই না। আগের কালের থেকে এখনকার সময়ে বিবাহ বিচ্ছেদ বাড়ছে, কারণ যুগ পাল্টেছে। এর সাথে বড়রা বিয়ে ঠিক করা বা ছোটরা নিজেরা পছন্দ করাটা কোনোভাবে জড়িত নয়। উত্তরে কিছু বললেন না নয়না বেগম। স্বামীর কথা যুক্তি খুঁজে পাচ্ছেন তিনি। নয়না বেগম নাফিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ওঠেন, পছন্দ আছে কেউ? উত্তরে বলার মতো কিছুই পায় না নাফিয়া। কী বা বলবে সে? আফিম তাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা, বিয়ে করবে কিনা কিছুই তো জানে না সে। উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে নিজের কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। নয়না বেগম নাফিয়াকে থামাতে চাইলে নাফিয়ার বাবা ইশারা নিষেধ করেন নিজ স্ত্রীকে। কেমন যেন সব উলটপালট লাগছে নাফিয়ার। আফিমকে ঘিরে তার এত এত অনুভূতিগুলোর কি নাম দেবে তাই এখনও নিশ্চিত করতে পারল না সে। এর মাঝে এতগুলো চিন্তা এসে পড়েছে তার উপর। একদিকে বাবা মা বিয়ের কথা বলায় অদ্ভুত রকমের ভয় কাজ করছে নাফিয়ার। এই ভয়টাতে কেমন যেন কষ্ট আছে, বিচ্ছেদ হবার আতঙ্ক আছে। সেই সাথে আফিমের মনে তার জন্য কীরূপ অনুভূতি কাজ করে তা নিয়েও ভীষণ চিন্তিত নাফিয়া। আফিম কি তাকে ভালোবাসে, নাকি সাময়িক সময়ের মোহ এর জন্যই কাছে আসা? এসব চিন্তার বোঝা বেয়ে বেড়াচ্ছে নাফিয়া। তেমন করে আর কারোর সাথে কথা বলছে না, রুম হতে দরকার ছাড়া বের হচ্ছে না। কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে সে। নয়না বেগম সহ বাড়ির সবাই বিষয়টি খেয়াল করে, কিন্তু নাফিয়ার বাবা সবাইকে বলেছেন নাফিয়াকে কোনো প্রশ্ন না করে নিজের মতো করে কয়দিন থাকতে দিতে, কারণ সে উপলব্ধি করতে পারছেন তার মেয়ে কিছু একটা নিয়ে চিন্তিত। আর তাই হয়তো নাফিয়া একান্তে সময় কাটাতে পারলে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে। নাফিয়া নিজের বাসায় আসার পর আজ দ্বিতীয় রাত। বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে তাকাতেই নাফিয়ার আফিমের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত মনে পড়ে যায়। দুজনার বেশিরভাগ স্মৃতি এই আকাশের সাথে। রাতের আকাশ, চাঁদ, তারা। নাফিয়া আপন মনে ভাবে আজ যদি তাদের মাঝে প্রেম নামক সম্পর্কটি থাকতো তবে বলা যেত আমাদের প্রেমের সাক্ষী এই আকাশ, বাতাস, ওই চাঁদ ও তারা। ভাবতে হেসে ওঠে নাফিয়া। এই বাক্যগুলো খুবই হাস্যকর লাগে তার কাছে। বাংলা সিনেমাগুলোতে নায়ক নায়িকাদের প্রেমের সাক্ষী তো এই আকাশ, বাতাস, চাঁদ, তারাই হয়। আর আজ কি না তারও একই অবস্থা, ভাবা যায়। হঠাৎই নাফিয়ার মুঠোফোনটি বেজে ওঠে। এত রাতে কে কল দিবে ভেবে পায় না সে। ফোনটি হাতে নিতেই দেখে আননোন নাম্বার। বুড়ো কুচকে ফোনটি রিসিভ করে কানে ধরে নাফিয়া বলে ওঠে, আসসালামু আলাইকুম। কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। নাফিয়া চুপ করে আছে ওপাশের মানুষটির কিছু বলার অপেক্ষায়। কেউ কল দিয়ে এভাবে চুপ করে থাকবে কেন তা বুঝে উঠতে পারছে না সে। হঠাৎই তার মনে হয় কলটি কি কোনোভাবে আফিম দিয়েছে। মনে হতেই ধীরে ধীরে নাফিয়ার হৃদস্পন্দন বাড়তে শুরু করে। নাফিয়া মৃদু সুরে বলে ওঠে, আফিম। আর কিছু বলতে পারে না নাফিয়া। এক তো সে সন্ধিয়ান আফিমই কল দিয়েছে কিনা, দ্বিতীয়ত হয়তো আফিমই কল দিয়েছে ভেবেই নাফিয়ার ভীষণ খুশি খুশি অনুভব হচ্ছে। সেই সাথে তার হৃদস্পন্দন বেড়ে চলছে। কিছুটা সময় উভয় নীরবতার পর ফোনের ওপাশ হতে আলতো সুরে একটি আওয়াজ আসে, মিস শেখ। শব্দটি শোনার সাথে সাথে যেন নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। অতিরিক্ত খুশি তার ঠোঁটের আলতো হাসিকে অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। খুশিতে নাফিয়া যেন কিছু বলতেই পারছে না। কয়েক সেকেন্ড সময় নিয়ে নাফিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, আফিম। এত রাতে? দাদি ঠিক আছে? আছে। ও। আবারও দুজনেই চুপ। কিছুটা সময় নীরবতাই চলে তাদের মাঝে। আফিম বলে ওঠে, আই ওয়ান্ট সি ইউ টুমোরো অ্যাট হোম। কথাটি বলে ফোন কেটে দেয় আফিম। রাত ঠিক 10টা বাজে। আফিমের কথা রাখতেই নিজের পরিবারকে বুঝিয়ে আজই আফিমদের বাড়িতে চলে আসে নাফিয়া। ঠিক সন্ধ্যে 7টায় এ বাড়িতে এসে পৌঁছায় সে। দাদি ও সানিয়া বেগম উভয়ের সাথে দেখা হলেও আফিমের দেখা পায় না সে। তার দু চোখ জোড়া আফিমকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু চোখের তৃষ্ণা মিটল কই। দাদি ঘুমিয়ে যাওয়ায় নিজ কক্ষে এসে গোসলটা সেরে বারান্দায় যেয়ে দাঁড়ায় নাফিয়া। মনটা তার ভালো নেই। আফিমকে একটি বারের জন্য হলেও আজ দেখতে চায় সে।
আকাশপানে তাকিয়ে মুখ গোমরা করে সে বলে ওঠে, কাল তো খুব বলেছিলে আই ওয়ান্ট সি ইউ টুমোরো অ্যাট হোম, আর এখন নিজেরই খবর নেই। ঠিক ওই সময়ই নাফিয়ার দরজা কড়া নাড়া শব্দ হয়। অমনি ধুক করে ওঠে নাফিয়ার হৃদয়। হয়তো আফিম এসেছে এই ভেবে ধুকপুক করা হৃদয় নিয়ে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায় সে। এক বুক আশা নিয়ে দরজা খুলতেই দেখতে পায় দরজার ওপাশে একজন গৃহপরিচারিকা দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল নাফিয়ার। ভ্রুকুচকে মেয়েটির দিকে তাকাতে মেয়েটি বলে, আফিম স্যার আপনাকে ছাদে যেতে বলেছেন ম্যাম। বিগড়ে যাওয়া মেজাজ আবারও ভালো হয়ে যায় নাফিয়ার। সে কোনো মতে ওড়না পেঁচিয়ে ছাদের দিকে এক প্রকার দৌড়ে অগ্রসর হয়। ঠোঁটে তার আলতো হাসি। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে আফিম। পরনে সাদা একটি শার্ট এবং ব্লু জিন্স প্যান্ট। বাতাসে তার শার্টসহ চুলগুলো নড়ছে আর সে নিস্তব্ধ হয়ে একদৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। আকাশে আজও চাঁদ নেই, তবে আজ তারা আছে। কালো আকাশটা ঝলমলে তারাগুলো দেখতে বেশ লাগছে আফিমের। ছাদে এসে আফিমের পেছন দিকটা চোখে পড়ে নাফিয়ার। আফিমের উপস্থিতি তার মাঝে ভালো লাগা তৈরিতে সক্ষম। সাদা শার্টে আফিমকে পেছন থেকে দেখতে খুব ভালো লাগছে তার। না জানি সামনে দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে ছেলেটিকে। নাফিয়া ধীর পায়ে আফিমের পাশে গিয়ে দাঁড়ায়। নিজের পাশে কারো উপস্থিতির টের পেয়ে সেদিকে তাকায় আফিম। নাফিয়াকে দেখে দৃষ্টি স্থির রাখে সে নাফিয়ার দিকে। আবারও এই গাঢ় খয়েরি রঙের চোখে ঘায়েল হলো নাফিয়া। দুজনে একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত হয়ে পড়ে। আফিম ধীর পায়ে নাফিয়ার দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার আর নাফিয়া পিছিয়ে যায় না, বরং আফিমের চোখে চোখ রেখে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আফিম নাফিয়ার কাছে এসে দু হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে এসে মৃদু স্বরে বলে ওঠে, ইউ ওন্ট গেট লিভ এনিমোর। তুমি আর ছুটি পাবে না। আফিমের বলা কথাটি শোনা মাত্রই নাফিয়ার মনে একরাশ ভালো লাগা এসে জায়গা করে নেয়। তবে কি আফিম চায় সে সর্বদাই আফিমের বাড়িতে থাকুক? ঠিক এই মুহূর্তেই নাফিয়ার মনে পড়ে তার মা বাবা তার জন্য ছেলে পছন্দ করেছে। ভালো লাগাগুলো মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল। নাফিয়া আফিমের চোখে চোখ রেখে বলে ওঠে, আগামী মাসে হয়তো আমায় এই চাকরিটি ছাড়তে হবে। কথাটি শোনা মাত্রই আফিমের চেহারায় স্বাভাবিকতা পরিবর্তন হয়ে রাগান্বিত ভাব প্রকাশ পেতে আরম্ভ করে। আফিম নাফিয়ার কোমরে আরেকটু শক্ত করে ধরে বলে, অ্যান্ড ইউ থিঙ্ক আই উইল অ্যালাউ ইউ টু ডু দিস? আর তোমার মনে হয় আমি তোমাকে এমনটা করতে দিব? উত্তরে নাফিয়া মৃদুসুরে বলে ওঠে, বাবা মা আমার বিয়ের জন্যে ছেলে পছন্দ করেছে। সাথে সাথে আফিম নাফিয়ার কোমর হতে নিজের হাত সরিয়ে নেয়। এক দু পা পিছিয়ে গিয়ে এক দৃষ্টিতে নাফিয়ার চোখে চোখ রেখে দাঁড়ায় আফিম। আফিম যে ভীষণ রেগে গিয়েছে তা বুঝতে বাকি রইল না নাফিয়ার। আফিম আর কিছু না বলে স্থান ত্যাগ করার জন্য অগ্রসর হতেই নাফিয়া আফিমের হাত ধরে ফেলে। ভীষণ খারাপ লাগায় নাফিয়ার চোখ জোড়া কিছুটা ঝাপসা হয়ে আসছে। সে আফিমের হাত ধরেই বলে ওঠে, বিয়েতে আমার মত নেই। নাফিয়ার দিকে ফিরে তাকায় আফিম। নাফিয়া আবারও বলে ওঠে, না এই বিয়ে করতে চাইছি, আর না এই চাকরি ছাড়তে চাইছি। নাফিয়ার কথায় আফিমের চেহারায় যে রাগান্বিত ভাবটা প্রকাশ পেয়েছিল তা দূরীভূত হয়ে গেল। সে নাফিয়ার দিকে ফিরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কেন চাইছো না? উত্তরে চুপ থাকে নাফিয়া। তার চোখ দুটো যেন আফিমকে না বলা অনেক কথাই বলে দিচ্ছে। আফিম কিছুটা সময় নাফিয়ার চোখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে কাছে এসে এক হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে এবং অন্য হাতে নাফিয়ার গাল স্পর্শ করে বলে ওঠে, উইল ইউ বি মাই অ্যাডিকশন মিস শেখ? এই মুহূর্তে আফিম তাকে এই কথাটি বলে বসবে তা ভাবনাতীত ছিল নাফিয়ার। যতটা না সে অবাক হয়েছে তার চেয়ে বেশি অতিরিক্ত খুশিতে তার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলছে। এত এত সুখানুভূতি নাফিয়ার হৃদয়ে পুরোটা জায়গা দখল নেওয়ার পরেও চোখের অশ্রুকণা হয়েও বেরিয়ে এলো কিছু। ডান চোখের পাশ দিয়ে একটি অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ল নাফিয়ার। সে ভাঙ্গা কণ্ঠে আফিমকে বলে উঠল, নাফিয়ার কথাটি যেন আফিমের কানে এলো না। সে তো ব্যস্ত নাফিয়ার চোখের গভীরতায় ডুব দিতে। নাফিয়ার ঠোঁট বললেও তার চোখ যেন তীব্রভাবে অসম্মতি জানাচ্ছে। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি আপনার আসক্তি নই, বরং আপনাতে আসক্ত হতে চাই আফিম। এতটাই আসক্ত হতে চাই যতটা হলে একটি দিনও আপনি হীনা থাকতে পারবো না। এতটাই আসক্ত হতে চাই যে শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্য কোনো নেশা আমায় কাবু করতে পারবে না। এতটাই আসক্ত হতে চাই যে প্রতিটি দিন এর আসক্তি বৃদ্ধি পাবে, কিন্তু কিঞ্চিত পরিমাণও কমবে না। এতটাই আসক্ত হতে চাই যে নাফিয়ার মাঝে নাফিয়া কম আফিমকেই বেশি খুঁজে পাওয়া যাবে। বৈধভাবে আপনার হতে চাই আফিম। আপনার আমি শেখ থেকে মিসেস আফিম ইবনান হতে চাই।
এতটা সময় খুব মনোযোগ দিয়ে নাফিয়ার চোখে চোখ রেখেই নাফিয়ার বলা প্রতিটি শব্দ নিজের মাঝে অনুভব করছিল আফিম। নাফিয়ার বলা প্রতিটি শব্দের সাথে তাল মিলিয়ে নাফিয়ার চোখও যেন অনেক কথাই বলে দিল আফিমকে। অনুভূতির যে গভীরতা এই মুহূর্তে দুজন আছে, সেখানে পুরো পৃথিবীটাই অনুপস্থিত। এরা দুজনেই যেন দুজনের পৃথিবী, বাকি কিছু এই মুহূর্তে তাদের মাথায় নেই। এই এক অন্যরকম ঘোরের মাঝে বিরাজ করছে তারা। আফিম নাফিয়ার দিকে নিজের ওষ্ঠদ্বয় এগিয়ে নিয়ে কপালে এক গভীর চুমু এঁকে দেয়। অতঃপর নাফিয়ার চোখ জোড়ায় নিজের ঠোঁটের স্পর্শে এঁকে দুগালেও ঠোঁট ছোঁয়। প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে উঠছে নাফিয়া। সে এই মুহূর্তে এই পৃথিবীতে নেই, বরং আফিম নামক এক নেশাময় ঘোরে বিলীন হয়ে আছে। আফিম নিজের ওষ্ঠদ্বয় নাফিয়ার ওষ্ঠদ্বয়ের দিকে এগিয়ে নিতে গিয়েও থেমে যায়। নাফিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, ই উইল বি মিসেস আফিম ইবনান ভেরি সুন। নাফিয়ার দিকে তাকিয়েই কথাটি বলে আফিম। নাফিয়া তো সেই কখন থেকে চোখ বুজে আছে। আফিমের কথা কানে আসতেই চোখ বুজে থাকা অবস্থাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। নাফিয়ার ঠোঁটের হাসিটি দেখে আর দেরি করে না আফিম। নাফিয়াকে ছেড়ে সে দ্রুত স্থান ত্যাগ করে, কারণ সে জানে এখানে আর একটু সময় থাকলে এমন কিছু হয়ে যেতে পারে যা হওয়া উচিত নয়। সকাল হতে অতিরিক্ত রকমের মন ভালো নাফিয়ার। ঠোঁটের হাসি যেন এক মুহূর্তের জন্য উপস্থিতি হারায়নি। প্রতিটি কাজ বেশ উৎসাহের সাথে করছে সে। মন ভালো হয় পকপকও কম করছে না সে। নাফিয়ার এই পরিবর্তিত আচরণ প্রত্যেকের নজরে পড়ছে। সার্ভেন্টরা তো সবাই এক প্রকার কানাঘুষা শুরু করে দিয়েছে। সানিয়া বেগম এবং দাদি বিষয়টিও বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছেন। অতঃপর সানিয়া বেগম জিজ্ঞেস করেই বসলেন, কি ব্যাপার নাফিয়া, তুমি খুব খুশি খুশি মনে হচ্ছে? এ শুধু খুশি নয় বৌমা, এই খুশিতে একটু লজ্জা লজ্জা ভাবও আছে। বিয়ে ঠিক হলো নাকি? দাদি বলে উঠলেন। ডাইনিং টেবিলে বসেছিল সবাই সকালে নাস্তা করবার জন্য। দাদি প্রশ্নটি করার সময় সেখানে উপস্থিত হয় আফিম। নাফিয়ার কিছু বলার আগে আফিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, ভুল বলেনি দাদি, হতেই পারে গত রাতে ছাদে বসে মিস শেখের বিয়ে ঠিক হয়েছে। নাফিয়ার দিকে তাকিয়ে সবার অগোচরে চোখ মারে আফিম। আফিম চোখ মারতে লজ্জায় চোখ নামিয়ে নেয় নাফিয়া। আফিম আসতেই নাফিয়ার চেহারা লজ্জায় লাল হওয়াটা লক্ষ্য করেন সানিয়া বেগম। সেই সাথে আফিমের এমন উদ্ভট কথা, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে। দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠেন, কী সব বলছো? রাতে তাও আবার ছাদে বসে কারো বিয়ে ঠিক হয়? মিস শেখ, আপনি বলুন, হয় না? এই কোন বিপাকে পড়ল আফিম? তাকে এ প্রশ্নের উত্তরে কি বলবে সে? নাফিয়াকে চুপ করে থাকতে দেখে দাদি বলে ওঠেন, তুমি খাও তো, সকাল সকাল এই ছেলের মাথার তার ছিঁড়ে গিয়েছে। আমি মিস শেখকে বিয়ে করতে চাই মম। নিজ কক্ষে এক কাপ গ্রিন টি হাতে নিয়ে সোফায় বসেছিলেন সানিয়া বেগম। আফিম হঠাৎই অনুমতি নিয়ে তার কক্ষে এসে নম্র কণ্ঠে কথাটি বলতেই ছেলের দিকে চোখ উঠিয়ে তাকান সে। কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, সিদ্ধান্ত নিয়েছ? তোমার মতামত ছাড়া সিদ্ধান্ত নেওয়াটা শিখিয়েছ আমায়? কথাটি শোনা মাত্র সানিয়া বেগমের ঠোঁটে এক চিলতে হাসি জায়গা করে নেয়। ছেলেকে সুশিক্ষা দিতেই তো তিনি নিজের জীবনের মূল্যবান সময়গুলো ছেলেকে ঘিরেই শেষ করে দিয়েছেন। সেই সাথে ত্যাগ স্বীকারও তো কম করেননি তিনি। আজ তার ছেলে তাকে প্রাপ্য সম্মান, মূল্য এবং ভালোবাসা দেয়, এটা কি তার প্রাপ্তি নয়? কিছুটা সময় নিশ্চুপ থেকে সানিয়া বেগম বলে ওঠেন, আফিম, আমি তোমায় ভীষণ যত্নে বড় করেছি বাবা। তোমায় একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়তে আমি নিজের তরফ থেকে কোনো কমতি রাখিনি। আলহামদুলিল্লাহ, হয়তো আমি সফলও। অতীতে যেহেতু তোমায় সঠিক পথ প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করেছি, বর্তমানে এর বিপরীত করব না। মায়ের কথা শুনে ঠোঁটে আলতো হাসি টেনে আফিম সোফায় তার মায়ের পাশে যেয়ে বসে। মায়ের একটি হাত তার দু হাতের মাঝে নিয়ে তাতে ঠোঁট স্পর্শ করে বলে ওঠে, আই নো মম। ঠোঁটে হাসি টেনে সানিয়া বেগম বলে ওঠেন, আমি চাইছি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি নাফিয়াকে ভালো করে জেনে বুঝে নাও। তোমার বাবা এবং আমার সম্পর্কের বিষয়ে তুমি অজানা নও আফিম। যে ভুল আমি এবং তোমার পিতা দুজনে করেছিলাম, সে একই ভুল তুমিও করো তা চাই না। ঠিক এই জন্যই তোমার 33 বছর বয়স হবার পরও কখনো বিয়ের জন্যে চাপ দেয়নি। নিজের থেকে কোনো মেয়েও তোমার জন্য পছন্দ করিনি। আমি চেয়েছি তোমার জীবনসঙ্গী তুমি নিজে খুঁজে নাও। নিয়েছি মম। মিস শেখ আমার জীবনসঙ্গী হওয়ার জন্য পুরোপুরি যোগ্য। ভেবে বলছো? হ্যাঁ। ছেলের কথায় ঠোঁটে হাসি ফুটিয়ে সানিয়া বেগম ছেলের কান টেনে বলে ওঠেন, কবে দিয়ে চলছে এসব? হ্যাঁ, তলে তলে টেম্পো চালাচ্ছিলে দুজন? মায়ের কথা হেসে দেয় আফিম। গার্ডেনে এসো ফাস্ট। আফিমের নাম্বার হতে মেসেজটি পেতে ভ্রু কুচকে ফেলে নাফিয়া। দিনে দুপুরে চাইছেটা কি ছেলেটা? দাদির পায়ে ব্যথা অনুভব হয় নাফিয়া দাদির পা মেসেজ করছিল।
এখন কিভাবে যাবে সে আফিমের কাছে? নাফিয়া পা ম্যাসেজ করতে করতে দাদির দিকে তাকায়, দেখতে পায় দাদি ঘুমিয়ে পড়েছেন। এখন আর তাকে আটকায় কি? খুশিতে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আর দেরি না করে ধীরে ধীরে দাদির কাছ থেকে উঠে গার্ডেনের দিকে অগ্রসর হয় নাফিয়া। অনেকটা জায়গা নিয়ে বাড়ির চারপাশ ঘিরে বড় করে গার্ডেন করা হয়েছে। নাফিয়া গেটের বাইরে এসে বুঝে উঠতে পারছে না যে সে আসলে গার্ডেনের কোন দিকটায় গেলে আফিমকে পাবে। ঠিক এমন সময় নাফিয়ার কানে একটি শব্দ আসে। কেউ শীষ বাজালে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দটা। শব্দের উৎসের দিকে তাকাতে নাফিয়া দেখা পায় আফিমের। ছেলেটি তার দিকে তাকিয়ে পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। নাফিয়া ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করে। সেই সাথে একটু একটু করে লজ্জারা এসে জায়গা করে নিচ্ছে নাফিয়ার মনে, হৃদয় ও আনন্দ অনুভব করছে। আফিমের কাছে গিয়ে দাঁড়াতেই আফিম নাফিয়ার আরও কাছে এসে দাঁড়ায়। এক হাতে নাফিয়ার গাল স্পর্শ করে নাফিয়ার নাকের সাথে নিজের নাক আলতো করে ঘষে মৃদুস্বরে আফিম বলে ওঠে, "কি করছিলে?" নাফিয়ার চোখ বুজে অবস্থায় মৃদুস্বরে বলে ওঠে, "পা মেসেজ।" নাফিয়ার কথাটি শুনে চোখ মেলে তাকায় আফিম। শান্ত কণ্ঠেই বলে ওঠে, "এসবের জন্য সার্ভেন্ট আছে।" ঠোঁটে হাসি টেনে নাফিয়া বলে ওঠে, "দাদির প্রতিটি কাজ করার দায়িত্ব আমার নয় কি?" "না, তোমার দায়িত্ব শুধু দাদির সাথে থাকা এবং তার 3 বেলার ওষুধের প্রতি খেয়াল রাখা।" নাফিয়া কিছু না বলে ঠোঁটে একটু হাসি নিয়ে আফিমের এক গালে হাত রেখে বলে ওঠে, "দাদির কাজগুলো করতে আমার ভালো লাগে। আর পা মেসেজ দাদি আমায় করতে বলেনি, আমি নিজে থেকেই করেছি।" কথাটি শুনে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফিম বলে ওঠে, "দাদি শাশুড়ির মন জয় করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বুঝি?" এমন কথায় লজ্জা পায় নাফিয়া। আফিমের গাল থেকে নিজের হাতটি সরিয়ে নিচের দিকে দৃষ্টি অর্পণ করে সে। নাফিয়া লজ্জামাখা চেহারাখানির দিকে কিছুটা সময় নীরবে তাকিয়ে থাকবার পর এক ঘোর লাগা কণ্ঠে আফিম বলে ওঠে, "উইল ইউ বি ইন মাই আর্মস মিস শেখ?" "আপনি কি আমার বাহুবন্ধনে আবদ্ধ হবেন মিস শেখ?" আফিমের করা প্রশ্নে নাফিয়ার লজ্জা আরও কয়েক শত গুণ বেড়ে গেল। সেই সাথে তার অবাধ্য হৃদয়ের স্পন্দনও বাড়তে আরম্ভ করেছে। নাফিয়া একটু একটু করে কচ্ছপের গতিতে আফিমের একদম কাছে গিয়ে আফিমের বুকে আলতো করে মাথা রাখে। নাফিয়ার মনে হচ্ছে সে যেন কোনো এক অসাধ্যকে সাধন করে ফেলেছে। আফিমের হৃদয়ের স্পন্দন প্রথমবারের মতো অনুভব করার এক অদ্ভুত রকমের প্রশান্তি নাফিয়ার হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছে এবং আফিমের প্রতিটি হৃদস্পন্দন নাফিয়ার হৃদস্পন্দনকে কয়েকশো গুণ বাড়িয়ে চলছে। দ্রুত গতিতে স্পন্দিত হওয়া হৃদয় নিয়ে আবেশে নিজের চোখ জোড়া বুঝে নেয় সে। নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব পেয়ে ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে তোলে আফিম। তার প্রিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় সে। চিন্তার ভাঁজ নয়না বেগম ও তার স্বামী উভয়ের কপালে বিদ্যমান। উভয়ে নিজ কক্ষে বসে গভীরভাবে কিছু একটা নিয়ে ভাবছেন। নীরবতা ভেঙে নয়না বেগম বলে ওঠেন, "শুনছেন? ব্যাপারটি মোটেও সুবিধের মনে হচ্ছে না আমার।" স্ত্রীর দিকে চোখ উঠিয়ে তাকান অভ্র সাহেব। নয়না বেগম স্বামীর কিছু বলার অপেক্ষা না করে আবারও বলে ওঠেন, "একে তো অর্থবিত্তের দিক থেকে তারা আমাদের তুলনায় বেশ এগিয়ে, সেই সাথে ছেলের চেহারা তো মাশাল্লাহ, সেখানে আমাদের নাফিয়া শ্যামবর্ণা। তবে কেন তারা তাদের সোনার টুকরো একমাত্র ছেলের জন্য নাফিয়ার হাত চাইছে? পারিবারিক বিয়েতে আমরা রূপ এবং অর্থবিত্তকে প্রাধান্য দিলেও ভালোবাসা কিন্তু এসবের মোহতাজ নয়। যতটুকু আজ করতে পারছি, আফিম হয়তো নাফিয়াকে পছন্দ করেছে আর নিজের একমাত্র ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই সানিয়া বেগম এবং তার শাশুড়ি আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সানিয়া বেগম ও তার স্বামীর সম্পর্কটাও তো ঠিক নেই। এইসব বড় ঘরের মানুষের সম্পর্ক টেকেই না। আমি আমার মেয়ের বিয়ে এমন ঘরে দিতে চাইছি না।" উত্তরে মুস্কি হাসেন অভ্র সাহেব। তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, "সম্পর্কে আবদ্ধ দুটি মানুষই যখন সম্পর্কের যত্ন নেয় তখন সম্পর্কে বিচ্ছেদ ঘটে না। উভয়ের মাঝে ভালোবাসা থাকলে সম্পর্কে যত্ন থাকে। সময়ের অভাবে একজন যত্ন একটু কম নিলে আরেকজন হয় অভিমান করে, সতর্ক বার্তা দেয়, না হয় অপর মানুষটির ব্যস্ততা উপলব্ধি করে মানিয়ে নেয় এবং নিজের তরফ থেকে যত্ন নেওয়াটা বাড়িয়ে দেয়। সম্পর্কের যত্ন নেওয়ার জন্য উভয়ের মাঝে ভালোবাসাটা থাকা আবশ্যক। তাই নাফিয়া এবং আফিম উভয় যদি উভয়কে ভালোবাসে তবে এই সম্পর্কে আমরা দ্বিমত করব না। তবে আফিম মানুষ হিসেবে কেমন সে সম্বন্ধে খোঁজ নিতে হবে। তুমি নাফিয়ার সাথে কথা বলে জেনে নাও ওর কি মতামত এ বিয়ে নিয়ে।" বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নাফিয়া। নিজের ভাগ্যের উপর নিজেরই হিংসে হচ্ছে তার। এত এত নেয়ামত আল্লাহ এই ক্ষুদ্র সময়ের মাঝে তাকে দিয়েছেন যে সে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না। সেই সাথে নিজের এত আনন্দ রাখবার জায়গাও তো খুঁজে পাচ্ছে না সে।
বেশি না কয়েক ঘন্টা আগেরই কথা। নাফিয়া গার্ডেন হতে আফিমের সাথে দেখা করে আবারও দাদির কক্ষে ফিরে আসে। এসে দেখে দাদির ঘুম ভেঙে গিয়েছে এবং সানিয়া বেগমের সাথে কোনো একটি বিষয়ে কথা বলছেন। বিরক্ত করাটা ঠিক হবে না ভেবে দাদির কক্ষে আর প্রবেশ না করে নিজের কক্ষে চলে যায় সে। এরই ঠিক 1 ঘন্টার মাঝে সানিয়া বেগম নাফিয়াকে এসে বলেন নাফিয়া যেন প্রস্তুতি নেয় নিজ বাড়িতে যাবার জন্যে। সেই সাথে এও বলেন যে সে এবং দাদিও যাবেন। নাফিয়া প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না। আফিমকে কল এবং মেসেজ উভয় করেছিল, সে কিন্তু আফিমের তরফ থেকে কোনো সাড়া পেয়েছিল না। ভয় মনে চেপে রেখে দাদি এবং সানিয়া বেগম উভয়কে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। সানিয়া বেগম এবং দাদির সাথে ড্রয়িং রুমে বসে কথা বলেন অভ্র সাহেব এবং নয়না বেগম। কথার মাঝদিকে ড্রাইভার 2 হাত ভরে মিষ্টি সহ বিভিন্ন খাবার নিয়ে উপস্থিত হয়। এসব দেখে এবং লুকিয়ে কিছু কথা শোনার পর নাফিয়ার আর বুঝতে বাকি রয় না কিছু। খুশিতে আত্মহারা হয়ে যায় সে, সেই সাথে একটু চিন্তাও হচ্ছে তার বাবা মা বিয়েটা মেনে নিবে তো। হঠাৎই নাফিয়ার কক্ষে দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। নাফিয়া দেরি না করে দ্রুত পদে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। নয়না বেগম কিছু না বলে কক্ষে প্রবেশ করে বিছানায় গিয়ে বসেন। নাফিয়াও মায়ের পেছন পেছন গিয়ে বিছানার পাশে দাঁড়ায়। নয়না বেগম গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে ওঠে, আফিমের জন্য তোমার হাত চাইতে এসেছিলেন সানিয়া বেগম, এই বিষয়ে কিছু জানতে? না। বিয়েতে তোমার মত কি? লজ্জায় কি বলবে বুঝতে পারছে না নাফিয়া। নিজের মেয়ের লজ্জায় লাল হওয়া মুখটা দেখিয়ে যা বোঝার বুঝে নেন নয়না বেগম। বিয়ের আগে মেয়েদের মনে নানান অনুভূতিরা বাসা বাঁধে। তাদের মনে ভয়, সংশয় এবং অস্থিরতার অনুভূতি যেমন জায়গা করে নেয়, ঠিক তেমনই আরেকটি হচ্ছে লজ্জানুভূতি। জীবনের একটি নতুন অধ্যায়ে পা রাখবার জন্যে যেমন অধীরতা কাজ করে, ঠিক তেমনই এক নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে কিনা এ নিয়ে থাকে ভয় এবং সংশয়। অতি প্রিয় এবং কাঙ্ক্ষিত মানুষটিকে নিজের করে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় কি আদৌ? যতবারই নাফিয়া ভাবছে সে মিস শেখ হতে মিসেস আফিম ইবনানে পরিণত হতে, ততবারই এক তীব্র সুখ অনুভব করছে সে। সেই সাথে আছে উত্তেজনা, প্রশান্তি, মুগ্ধতা ও লজ্জা। এত এত সুন্দর অনুভূতির মাঝে ভয়, সংশয় ও অস্থিরতাও রয়েছে। সেন্ট মার্টিনের বুকে নির্মিত ব্লু মেরিন রিসোর্টের একটি কক্ষের জানালার ধারে দাঁড়িয়ে অনুভূতির সাগরে সাঁতরাতে ব্যস্ত নাফিয়া। রাত পোহালেই শুরু হবে তার বিয়ের প্রস্তুতি। সন্ধ্যের মধ্যে সে শেখ পরিবারের মেয়ে হতে ইবনান পরিবারের পুত্রবধূতে পরিণত হবে। একটি জিনিস ভেবে ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার, আর তা হলো এতদিন তাদের প্রেমের সাক্ষী ছিল আকাশ, বাতাস, চাঁদ ও তারা, আর এখন এদের সাথে সমুদ্র যোগ হয়েছে। তাদের ভালোবাসার পূর্ণতা পাবার গল্পটা সমুদ্রের বুকেও লিখে যাবে তারা। হঠাৎই নাফিয়ার ফোনটি বেজে ওঠে। ফোনটি হাতে নিতেই দেখতে পায় অভিরতি লিখে সেভ করা নাম্বার হতে কল এসছে। ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিয়া কলটি রিসিভ করে কানে ধরে, কিন্তু ফোনের ওপাশ হতে কোনো শব্দ আসে না। কিছুটা সময় এভাবেই নীরব থাকবার পর ফোনের ওপাশ হতে মৃদু কণ্ঠস্বর ভেসে আসে, দিস ইজ নট ফেয়ার মিস শেখ। কোনটি? 10 দিনে একটিবারও দেখা করনি? বিয়ের আগ অবধি দেখা করা নিষেধ? ডু ইউ থিঙ্ক দ্যাট আই কেয়ার অ্যাবাউট দিস? তোমার মনে হয় আমি এর পরোয়া করি? কালই তো বিয়ে। উত্তরে কিছু বলে না আফিম। আবারও উভয়ের মাঝে নীরবতা বিরাজ করছে। এরা একে অপরের কণ্ঠস্বরের থেকে নিঃশ্বাসের শব্দই যেন বেশি উপভোগ করে, ঠিক যেমন ঠোঁটে উচ্চারিত হওয়া শব্দগুলোর থেকে চোখে ভেসে ওঠা অনুভূতিগুলোই উপলব্ধি করায় মত্ত হতে পছন্দ করে এরা। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে, রুম হতে বেরোতে পারবে? ইচ্ছে করেই করছো? উত্তরে মুচকি হাসে নাফিয়া। আফিম মিথ্যে বলেনি। সে সত্যি ইচ্ছে করে এ 10 দিন আফিমের সাথে দেখা করেনি। আসলে দূরত্ব কাছে আসার আনন্দকে কয়েকশত গুণ বৃদ্ধি করে দেয়। আফিমকে এতটা দিন ধরে না দেখে থাকতে নাফিয়ার কম খারাপ লাগছে না, কিন্তু কাল যখন একেবারে আফিম তার হয়ে যাবে এবং 10 দিনের তৃষ্ণার্ত চোখ আফিমের দর্শন করবে, তখন এর অনুভূতিটি হবে এক অন্যরকম প্রশান্তির। অনেকটা সময় উভয় নীরবতা পালন করবার পর নাফিয়া বলে ওঠে, কাল পূর্ণিমা রাত। জানতেন? ইচ্ছে করেই বিয়ে এদিনে ঠিক করেছেন নয় কি? কাল জানতে পারবে। শুভরাত্রি বলে ফোনটি কেটে দেয় আফিম। সেন্ট মার্টিনের নাম করা একটি রিসোর্ট ব্লু মেরিন, যা ফেরিঘাটের কাছেই অবস্থিত। রিসোর্টটি যেমন বড় ঠিক তেমনই সুন্দর। এই রিসোর্টের 3য় তলায় বুফেট রেস্টুরেন্টের মতো খাবার ব্যবস্থা আছে। সেই সাথে আছে থাকার জন্য কক্ষের ব্যবস্থাও। পুরো 3য় তলা বুক করে নিয়েছেন অভ্র সাহেব। মেয়ের বিয়ে বলে কথা। ঘাড়ে
ঋণের বোঝা থাকতেও তিনি তার 2 কন্যার বিয়ের জন্য জমিয়ে রাখা 8 লাখ টাকার একটি টাকাও কখনো খরচ করেননি। 4 লাখ টাকা করে 8 লাখ টাকা 2 কন্যার বিয়েতে ব্যয় করবেন বলে জমিয়ে রেখেছিলেন। নাফিয়ার জন্য যখন আফিমের প্রস্তাব আসে তখন সম্মতি দেওয়ার সময় চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল তার। এত বড় পরিবারের সাথে সম্বন্ধ করতে চলেছেন, বিয়ের খরচ উঠাতে পারবেন তো? বিষয়টি প্রথম দিকে যতটা কঠিন লাগছিল তার কাছে, পরে আরও কঠিন মনে হয়েছিল যখন আফিম সেন্ট মার্টিনে বিয়ে করবার আবদার করে। কিন্তু এখন যেন চিন্তের ছিটে ফোটাও নেই অব্র সাহেবের। বিয়েতে মেহমান বলতে শুধু আফিমের খালার পরিবার এবং চাচার পরিবার, মামা আর ফুপু নেই আফিমের। আর নাফিয়ার তরফ থেকে শুধুই তার মামার পরিবার, কারণ খালা চাচা ফুপু কোনোটাই নেই তার। রিসোর্টে প্রতিটি মেহমানের কক্ষ ভাড়া এবং খাওয়ার খরচ ব্যতীত তেমন কোনো খরচ করতে হচ্ছে না অব্র সাহেবের। আফিমের পরিবার কোনো শর্তও দেয়নি তাকে। এমনকি নাফিয়ার বিয়ের কাপড় নাফিয়াকে সাথে নিয়ে সানিয়া বেগমই কিনে দিয়েছিলেন। আফিমকে যে নাফিয়ার পরিবার কিছু দেয়নি এমনটি নয়। আফিমকে নিয়ে অব্র সাহেব গিয়েছিলেন কেনাকাটা করতে। মোট 40,000 ওখানে খরচ করে এসেছিলেন তিনি। বিয়ের জন্য 2টি রুম সুন্দর করে সাজানো হয়েছে, একটি ছেলেদের জন্য এবং অপরটি মেয়েদের জন্য। আর একটি রুম বিশেষভাবে সাজানো হয়েছে যাকে বলে বাসর ঘর। সন্ধ্যে ঠিক 7:30 নাফিয়াকে সাজিয়ে বসানো হয়েছে মেয়েদের জন্য সাজিয়ে রাখা কক্ষটিতে। অন্যদিকে আফিমও বিয়ের শেরওয়ানিতে বর্ষেজে অপেক্ষার প্রহর গুনছে। বধূ বেশে তার প্রিয়াকে দেখতে কতটা মনোমুগ্ধকর লাগতে পারে তা কল্পনায় আনতে বারংবার ব্যর্থ হচ্ছে সে। অপেক্ষা যেন পুরোচ্ছেই না। রাত 8টায় কাজী সাহেব উপস্থিত হন বিয়ে পড়াতে। প্রথমে আফিমকে কবুল বলতে বলা হলে সে ত্বরিত গতিতে বলে ওঠে কবুল, যেন কয়েক সেকেন্ডে বিলম্ব উত্তর দিলে তার বউ ভেগে যাবে। উপস্থিত বড় বুজুর্গ ব্যক্তিসহ আফিমের কাজিনরা সহ শব্দ করে হেসে ওঠে। সেই সাথে অনেকে তো বলেই বসে, তারা দেখছিস এখন দিয়েই বউ পাগলা। এদের হাসি বা কথায় বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করে না আফিম। সে তো দ্রুত বিয়েটা সেরে তার মিস শেখকে দেখতে চায়। এদিকে নাফিয়াকে কবুল বলতে বলা হলে মেয়েটি অনুভূতির সাগরে সাঁতরাতে সাঁতরাতে বেশ সময় নিয়েই বলে কবুল। অবশেষে চারিদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। সবার মাঝে সে কি আনন্দ উল্লাস। বাসর ঘরে লাল গোলাপ দিয়ে সাজানো বিছানাটিতে চুপটি করে বসে আছে নাফিয়া আফিমের অপেক্ষায়। পুরো 10 দিন পার হয়ে 11 দিনের দিন লোকটিকে দেখবে সে। হৃদয় জোরে জোরে স্পন্দিত হয়ে জানান দিচ্ছে সে কতটা ব্যাকুল তার প্রিয় দর্শন পেতে। অপেক্ষার প্রহর বেশি লম্বা হলো না। 5-6 জন মেয়ে কাজিন সহ কক্ষে প্রবেশ করলো আফিম। নাফিয়ার দিকে চোখ যেতেই থমকে দাঁড়ালো সে। সিঁদুর লাল রঙের বেনারসি শাড়িতে একটি রূপসী নিজেকে জড়িয়ে বসে আছে, যার চোখে গাঢ় কালো কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, খোপায় গোজা ফুল। আফিমের হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলছে। পুরো পৃথিবীটা যেন তার জন্য থেমে গিয়েছে, আর সে চোখ ভরে দেখে নিচ্ছে তার সদ্য বিয়ে করা এই মায়াবিনীকে। কক্ষে উপস্থিত কাজিনসরা হেসে গড়াগড়ি খাচ্ছে আফিম ও নাফিয়া উভয়ের একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখে। হঠাৎ একজন গিয়ে আফিমকে ধাক্কা দিয়ে বলে ওঠে, সারা রাত পড়ে আছে, তখন না হয় ইচ্ছে মতো দেখে নিস, তোর বউকে কেউ তুলে নিয়ে যাবে না। এখন যে তার পাশে বস এবং আমাদের ছবি তুলতে দে। ধ্যান ভাঙতেই আফিম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, বিয়ে করছি কি তোদের সাথে ছবি তোলার জন্য? যা বের হ আমার রুম থেকে, আমার বউয়ের সাথে শান্তিতে থাকতে দে। কাজিনদের মাঝে আবারও হাসির রোল পড়ে যায়। সবাই নানা কথা বলে মজা করতে আরম্ভ করে। আর এদিকে বেচারি নাফিয়া লজ্জায় লাল নীল হচ্ছে। সমুদ্র বিলাসের শ্রেষ্ঠ সময়টি হয়তো রাত, আর যদি রাতটি হয় জ্যোৎস্নাময় তবে এর মুগ্ধতা অবর্ণনীয়। রাতের নিস্তব্ধতা, ঠান্ডা বাতাসের আলতো করে ছুঁয়ে যাওয়া, সমুদ্রের ঢেউয়ের শব্দে মন দুলে ওঠা, আকাশের বুকে মস্ত বড় চাঁদের উপস্থিতি যা তার জ্যোৎস্না দিয়ে পৃথিবীর অর্ধেকাংশের কুটকুটে অন্ধকার দূরীভূত করে এবং পৃথিবীতে প্রেরণ করে তাপহীন মনোমুগ্ধকর আলো। সেই সাথে জ্যোৎস্নার আলো যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয় তখন পানিগুলো দেখতে যেন রাশি রাশি মুক্তোর দানা। আফিম ও নাফিয়া উভয়ই সমুদ্রের কিনারা ধরে ধীরে ধীরে পথ চলছে। একটু পরপর সমুদ্রের পানি ঢেউ হয়ে এসে আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাদের পা দুটো। একে অপরের আঙ্গুলে আঙ্গুল ঢুকিয়ে নীরবে হাঁটছে তারা। এমন মনোমুগ্ধকর প্রকৃতি ও পরিবেশে প্রিয় মানুষটির হাত ধরে হাঁটার অনুভূতি প্রকাশের কোনো শব্দ আছে কি? এই অনুভূতিটি শুধুই অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। কিছু বিশেষ অনুভূতি এমনই হয়, নামহীন ও বর্ণনাতীত। ধুকপুক করা হৃদয় ও লজ্জানুভূতি নিয়ে হাঁটার মাঝে একটু পরপর তাকাচ্ছে নাফিয়া আফিমের দিকে। আফিমের ঠোঁটে হাসি নেই, তবে তার শান্ত চেহারা তার মনের প্রশান্তি ব্যক্ত করছে।
আফিম হাঁটার মাঝে হঠাৎ থেমে যায়। নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, চলো পানিতে খানিকটা ভিজে আসি। আফিমের কথায় অবাক হয়ে নাফিয়া বলে ওঠে, এই রাতে পানিতে? তো উড়ুকুচকে বলে ওঠে আফিম, মোটেই না, আমার ভয় লাগে। তবে তো ভিজতেই হবে, ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে ওঠে আফিম। নাফিয়ার তীব্র অসম্মতি জানিয়ে কিছু বলে ওঠার আগেই আফিম তার হাত ধরে হাঁটু অব্দি পানিতে নিয়ে আসে। কাজটি এতটাই দ্রুত করে আফিম যে নাফিয়া কোনো প্রতিক্রিয়াই দেখাতে সময় পায় না। হাঁটু সমান পানিতে এসে আফিম থামতেই নাফিয়া আফিমকে জড়িয়ে ধরে ভয়ে। আফিমও জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের মাঝে। ঠোঁটে হাসি নিয়ে আফিম বলে ওঠে, আমার বুকে লেপ্টে থাকার সুযোগ আরও পাবে, কিন্তু এই সময়ের এই মনোমুগ্ধকর সৌন্দর্যটা মিস করলে আর নাও পেতে পারো। আফিমের কথার কোনো উত্তর দেয় না নাফিয়া। সে ভয়ে আফিমকে শক্ত করে জড়িয়ে ধরেই আছে। আসলে নাফিয়ার পানির আতঙ্ক আছে, ওয়াটার ফোবিয়া, তাই এজন্যই এতটা ভয় পাচ্ছে সে। আফিম ধীরে ধীরে নাফিয়াকে নিজের বক্ষ হতে উঠিয়ে শান্ত কণ্ঠে নাফিয়ার চোখে চোখ রেখে বলে ওঠে, আমি আছি তো, তোমার কিছু হবে না, শুধু ওই দিকটায় তাকাও। ভালোবাসা এক অদ্ভুত রকমের অনুভূতি। এই অনুভূতিতে যেমন আছে বিশ্বাস, ঠিক তেমনই আছে ভরসা ও নির্ভরতা। আফিমের কথায় এক বুক ভরসা নিয়ে নিজের ভয়কে দূরে ঠেলে আফিমের বিপরীত দিকে ফেরে নাফিয়া। আহা, কি সুন্দর সে দৃশ্য! আকাশে মস্ত বড় চাঁদ, আর চাঁদের আলো পানিতে পড়ায় পানি জলজল করছে। সেই সাথে হাঁটু অব্দি পানিতে নামায় সমুদ্রের ঢেউর পানির স্পর্শ মিলছে। ঠান্ডা বাতাস তো আছেই। মুহূর্তেই ভয়গুলো ভুলে একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেল নাফিয়ার মন। হঠাৎই পেটে কারো দু হাতের স্পর্শে কেঁপে উঠল সে। আফিম পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। নাফিয়ার কাঁধে মুখ রেখে চোখ জোড়া বুজে নেয় আফিম। নাফিয়াও এর বিপরীত নয়, সেও নিজের চোখ জোড়া বুজে নিয়েছে। উভয়ই সমুদ্রের এই সৌন্দর্যে অনুভূতির সাগরে ডুব দিচ্ছে। এভাবে অনেকটা সময় পার হবার পর আফিম নাফিয়াকে বলে ওঠে, চলো ওদিকটায় যাওয়া যাক। আফিমের কথায় সম্মতি দেয় নাফিয়া। উভয় পানি হতে উঠে আরও কিছুটা পথ চলে। হাঁটার মাঝে নাফিয়া বলে ওঠে, আমরা ফিরব কখন? নাফিয়ার প্রশ্নে তার দিকে তাকায় আফিম। অতঃপর বলে ওঠে, রাতটা এখানেই থাকছি। আফিমের কথায় অবাক হয় নাফিয়া। এমন একটি বিশেষ রাত আফিম সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিতে চাচ্ছে। মুহূর্তে মন খারাপ হয়ে যায় তার, কিন্তু তা প্রকাশ করে না সে। আফিম নাফিয়ার দিকে তাকিয়ে তার মন খারাপ হওয়াটা উপলব্ধি করে। ঠোঁটে বাঁকা হাসি টেনে সে বলে ওঠে, ওই দিকটায় তাকাও। আফিমের ইশারা অনুযায়ী সেই দিকটিতে তাকাতেই সে দেখতে পায় একটি ক্যাম্পিং তাঁবু। তাঁবুটির চারপাশটা এলইডি নেট লাইট সহ দিয়ে সাজানো। খুশিতে নাফিয়ার ঠোঁটে এক লম্বা হাসি ফুটে ওঠে। সে আফিমকে উদ্দেশ্য করে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, আমি তাঁবুটির কাছে যাই। ঠোঁটে হাসি নিয়ে আফিম বলে ওঠে, তোমার জন্যই করা হয়েছে। আমাদের জন্য। বলে আর দেরি করে না নাফিয়া। এক প্রকার দৌড়ে তাঁবুর দিকে এগিয়ে যায় সে। নাফিয়ার উচ্ছ্বাস দেখে বেশ ভালো লাগছে আফিমের। সে ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার পেছন পেছন এগিয়ে যায়। তাঁবুটির ভেতরে দুজনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। একটি ছোট ম্যাট্রেস বিছানো আছে এবং তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটি গোলাপের পাপড়ি। খুবই সুন্দর লাগছে নাফিয়ার কাছে তাঁবুটি। সে আফিমের কাছে এসে ঠোঁটে আনন্দের হাসি নিয়ে বলে ওঠে, এতটা অনন্য না হলেও পারতেন আফিম। বাসরাতে জ্যোৎস্না বিলাস তো অনেকেই করে, কিন্তু সমুদ্র বিলাস কজনে করে? এত অসাধারণ চিন্তা কোত্থেকে আসে আপনার মাথায়? ঠোঁটে হাসি টেনে আফিম দু হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। নাফিয়া চমকে আফিমের দিকে তাকায়। উভয়ই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। নাফিম ঠোঁটে একটু হাসি নিয়ে বলে ওঠে, পছন্দ হয়েছে? অনেক বেশি। এই বিশেষ রাতটিকে সত্যি আপনি ভীষণ বিশেষ করে দিয়েছেন, যে আমি কখনোই আশা করেছিলাম না। তবে তো তোমারও কিছু করা উচিত আমায় বিশেষ অনুভব করানোর জন্য। ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে বলে ওঠে আফিম। এই কথায় নাফিয়ার মুখখানি লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু আফিম যেহেতু তার জন্য এতটা করেছে, তবে তারও তো কিছু করা উচিত। নিজের মাঝে লজ্জাগুলোকে নিয়েই ধীরে ধীরে নিজের ঠোঁট আফিমের দিকে এগিয়ে নিয়ে যায় সে। আলতো এক স্পর্শ কপালে এঁকে দিয়ে আফিমের দু চোখে এবং গালেও ঠোঁট ছুঁয়ে দেয় নাফিয়া। আফিম চোখ বুজে ভালোবাসা নিচ্ছে তার প্রিয়ার। গালে ঠোঁট ছোঁয়ানোর পর নাফিয়া আফিমের ঠোঁটের দিকে অগ্রসর হয়, কিন্তু একরাশ লজ্জা এসে বাধা দেয় তাকে। সে আর না গিয়ে আফিমের বুকে নিজেকে লেপ্টে নেয়। নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব অনুভব করে চোখ বুজে রেখেই ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে আফিম। দু হাতে শক্ত করে নাফিয়াকে জড়িয়ে ধরে বলে ওঠে, হাউ আর ইউ ফিলিংস মিসেস আফিম ইবনান? আফিমের নিশালো কণ্ঠস্বরে নাফিয়া ধীরে ধীরে এক তীব্র ঘোরে জড়িয়ে পড়ছে। হৃদয়ের স্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, জানি না, তবে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি।
আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, পূর্বের দুটি ধন্যবাদ তোলা ছিল মনে আছে? কিভাবে ধন্যবাদ বলতে হয় শিখিয়ে দিয়েছিলাম। নাও গিভ মি থ্যাঙ্কস ইন দ্যাট ওয়ে। এখন আমাকে ওভাবে ধন্যবাদ দাও। ধন্যবাদ বলার সে পদ্ধতিটি মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় নাফিয়া। চোখ জোড়া বুঝে থাকা অবস্থাতেই ঠোঁটে লজ্জা মাখা হাসি ফুটে ওঠে তার। ধীরে ধীরে আফিমের বক্ষ হতে মুখ উঠিয়ে তার চোখ পানে তাকাসে। চেহারায় লজ্জা ও চোখে তার মাদকতা। জ্যোৎস্নার আলোতে নাফিয়ার এমন মোহনীয় রূপ আফিমকে একটি ঘোরের মাঝে নিয়ে যাচ্ছে। সে ঘোর লাগা কণ্ঠে নাফিয়াকে বলে ওঠে, ডু ইট ফাস্ট মিসেস আফিম ইবনান। আজ আফিমের কোনো আবদারি ফিরিয়ে দিতে চায় না নাফিয়া। নিজের লজ্জাকে যথাসম্ভব সংযত করবার চেষ্টা চালিয়ে এই অসাধ্য কাজটি করবার জন্য নিজেকে প্রস্তুত করছে সে। চোখ জোড়া বুঝে তার ঘোড়ার গতিতে স্পন্দিত হওয়া হৃদয় নিয়ে কচ্ছপের গতিতে আফিমের ওষ্ঠদ্বয়ের দিকে নিজের ওষ্ঠদ্বয় এগিয়ে নিতে থাকে নাফিয়া। কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের ওষ্ঠদ্বয় একে অপরকে স্পর্শ করে। আফিমের ওষ্ঠদ্বয়ের স্পর্শ পেতেই নাফিয়ার শরীরে যেন বৈদ্যুতিক শক লাগে। সে ছিটকে সরে আসে আফিমের থেকে। আফিম অবাক হয়ে তাকায় নাফিয়ার দিকে। নাফিয়ার এমনটি করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। আফিমের থেকে সরে এসে নিজের লজ্জারাঙ্গা মুখখানি মাটির দিকে নুয়ে রাখে নাফিয়া। তার হৃদস্পন্দন কতটা বেড়ে গিয়েছে তা তার নিঃশ্বাসের গতি বয়ান করছে। আফিম নাফিয়ার এতটা লজ্জা পাওয়া দেখে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে আসতে থাকে নাফিয়ার দিকে। আফিমকে নিজের দিকে এগোতে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে নাফিয়া। ভীষণ লজ্জা লাগছে তার। বিশেষ করে আফিমের ঘায়েল করা চাহনি তার হৃদয়ে গিয়ে লাগছে। হঠাৎই সে নিজের কোমরে আফিমের হাত জোড়ার স্পর্শ অনুভব করে। সাথে সাথে কেঁপে ওঠে সে। সেই সাথে কাঁধে আফিমের গরম নিঃশ্বাসও অনুভব করতে পারছে। আফিম পেছনে থেকেই নাফিয়ার গালে ঠোঁট ছুঁয়ে এক হ্যাঁচকা টানে নাফিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অনতিবিলম্বে নাফিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয় আফিম। এভাবে ধীরে ধীরে একে অপরের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়ে দুজনে। প্রকাণ্ড খোলা আকাশের নিচে ও বিশাল সমুদ্রের কিনারায় জ্যোৎস্নার আলোতে এক নবদম্পতি তাদের ভালোবাসার পূর্ণতার গল্প লিখছে। কোনো এক রাতের আকাশের নিচে ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে আপনার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে উদ্দেশ্যহীন অনেকটা পথ চলতে চাই আফিম। নাফিয়ার কথায় ঠোঁটে এক চিলতে হাসি টেনে আফিম বলে ওঠে, তবে আজ রাতটি সে রাত হোক। ঠোঁটে হাসি টেনে সম্মতি দেয় নাফিয়া। রাত ঠিক 12টা বেজে 15 মিনিটের মতো। রাস্তা সম্পূর্ণ জনমানব শূন্য তা বলা যাচ্ছে না, কারণ পথ চলার মাঝেই 1-2 জনের দেখা পাওয়া যাচ্ছে। সেই সাথে খালি 2-3টে ঋষিরও দেখা মিলল, কিন্তু তাও পরিবেশটা নিস্তব্ধ। ঠান্ডা বাতাস খুব বেশি না হলেও স্বস্তি দিচ্ছে। আকাশটা চাঁদবিহীন, কেমন যেন শূন্য শূন্য, কিন্তু তারার মেলায় বেশ লাগছে। নাফিয়া ও আফিম উভয়ে হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। অনেকটা সময় নীরবতা চলার পর নাফিয়া নীরবতা ভেঙে বলে ওঠে, আজ থেকে ঠিক 10 মাস আগে আমাদের প্রথম দেখা হয়েছিল। একটি বিস্ময় নিয়ে ঠোঁটে আলতো হাসি টেনে আফিম বলে ওঠে, মনে রেখেছ দেখছি। রাখতেই হতো, যে কাণ্ড ঘটিয়েছিলেন। আর তুমি কি করেছিলে? এক ভ্রু উঁচু করে বলে ওঠে আফিম। ঠোঁটে একটি চোরা হাসি টেনে নাফিয়া বলে ওঠে, কি করেছিলাম? উত্তরে কিছু না বলে রাগী চোখে নাফিয়ার দিকে তাকায় আফিম। এমন রাগী চাহনিতে নাফিয়ার চোরা হাসি বিলীন হয়ে গেল। সে নিজের পক্ষে যুক্তি দাঁড় করাতে বলে ওঠে, আপনি বাধ্য করেছিলেন। অমন বাজে কথার উত্তরে যে কোনো মেয়ে অমনটাই করত। মাঝরাতে ঝড়ের মধ্যে নিস্তব্ধ রাস্তায় একা একটি বোরকা পরিহিত কোনো ভালো পরিবারের মেয়ে থাকে? জানি মাঝরাতে বোরকা পরে পতিতারা রাস্তায় ঘোরে। আসলে সেদিন টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মনে পড়ল বাসায় কিছু বাজার করার দরকার, তাই বাসার পথ ছেড়ে বাজারের পথ ধরলাম। বাজার বাসা থেকে দূরেই ছিল। 9টায় বাজার শেষে যখন ফিরব তখন ঘটল আরেক বিপত্তি। জুতো ছিঁড়ে গিয়েছিল। বাজার থেকে বেরিয়ে একটু সামনে গেলেই জামা কাপড় সহ জুতোর দোকান আছে, তাই জুতো কিনবার জন্য সেখানে যাই। আমার আবার সহজে কিছু পছন্দ হয় না, তাই পুরো শোরুম খুঁজে খুঁজে অবশেষে মোটামুটি পছন্দের একটা জুতো কিনলাম। এগুলো করতেই 10টা বেজে গেল। তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে শোরুম দিয়ে বেরোতে খেয়াল করলাম ঝড়ের পূর্বাভাস। জলদি রিকশার খোঁজে লেগে পড়েছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির সময় সদা সর্বদাই রিকশার খোঁজ মেলে না, আর মিললেও তখন 20 টাকার ভাড়া 40 টাকা হয়ে যায়। সেদিনও এমন হচ্ছিল। 1-2টা যা পেলাম তার ভাড়া শুনে আর উঠলাম না। রিকশার খোঁজে সামনের দিকে অনেকটা এগিয়ে গিয়েও রিকশা পেলাম না। অবশেষে হাঁটা ছাড়া উপায়ও ছিল না। এমন সময় নিজেই নিজেকে কঠিন কিছু গালি দিয়েছিলাম। কেন সে 1-2টো রিকশার মাঝে কোনোটায় উঠে যায়নি? নাফিয়ার কথার উত্তরে আফিম বলে ওঠে, তোমার অমন কিপটামের জন্যই তোমার সাথে আমার ওভাবে দেখা হয়, তাই দোষ সব তোমার। ওই কাজের পানিশমেন্ট এখন অবধি পাওনি তুমি।
অনেক ছাড় দিয়ে দিয়েছি, এখন পানিশমেন্ট দেওয়ার পালা। ঠোঁট উল্টে আদো কাদো কাদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলো আফিম, আর এই দিনে আপনি আমার শাস্তি দিতে চাইছেন? চাইছি। এখন এই মুহূর্তে আমার যে গালে চড় দিয়েছিলে সেই গালে গুনে গুনে 100টি চুমু দেবে। বিস্মিত চোখে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, এমন রাস্তার মাঝে দাঁড়িয়ে? অসম্ভব ভেবে বলছো? একদম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, ঠিক আছে, আমি আগামীকালই আমার পিএ এরিনকে নিয়ে 7 দিনের জন্য বিজনেস ট্যুরে যাব। বাঙালি নারী আর যাই করুক, নিজের পুরুষের আশেপাশে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। নাফিয়ার ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন নয়। আফিমের কথায় মুহূর্তেই রেগে গেল সে। রাগ দেখিয়ে বলে উঠল, খবরদার, এ কাজ করলে আপনার রক্ষা নেই। করব যদি এই পানিশমেন্টটি অস্বীকার না করো তবে। বেপরোয়া সুরে কথাটি বলে ওঠে আফিম। কোনো উপায়ান্তর না পেয়ে নাফিয়া একটু একটু করে আফিমের অনেকটা কাছে চলে আসে। আলতো করে আফিমের গালে ঠোঁট ছোঁয়াতেই আফিম নিজের চোখ জোড়া বুঝে নেয়। নাফিয়ার হৃদস্পন্দন বেশ অনেকটা বেড়ে গিয়েছে, সেই সাথে লজ্জাও লাগছে তার। কিন্তু যত যাই হোক, নিজের বরকে তো অন্য নারীর সাথে দেখা সম্ভব নয়। গুনে গুনে আফিমের পুরো গাল জুড়ে 13টি চুমু দিয়ে নাফিয়া বলে ওঠে, আর কত আফিম? 87টি। আর পারবো না। ঠিক আছে। এরিনের কথাটি সম্পূর্ণ হওয়ার আগেই রাগে নাফিয়া উল্টো দিকে হাঁটা শুরু করে। মজাটি যে অতিরিক্ত হয়ে গিয়েছে তা বুঝতে পেরে আফিম নাফিয়ার পেছন পেছন গিয়ে হাত ধরে একটানে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। অতঃপর বলে ওঠে, কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছে সেখানে। আপনি যান না এরিনের কাছে। সত্যি যাব? হ্যাঁ, ঠিক আছে বলেই নাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আফিম। রাস্তা ফাঁকা হওয়ায় পুরো ফায়দা লুটছে সে। নাফিয়া রাগে নিজেকে আফিমের বাহু বন্ধন হতে ছাড়াতে চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। আফিম বলে ওঠে, কি গন্ধ, বাঁচা যাচ্ছে না। আফিমের কথায় নিজেকে ছাড়ানোর চেষ্টা থামিয়ে বলে ওঠে, কোনো গন্ধই তো নেই, কোনো কিছু পোড়ার ভীষণ গন্ধ পাচ্ছি। নাফিয়ার আর বুঝতে বাকি রয় না আফিম কি বোঝাতে চাচ্ছে। নাফিয়া আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। নাফিয়ার কাজে আফিমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সেই ঠোঁটে হাসি নিয়েই জড়িয়ে ধরে রাখে নাফিয়াকে। কিছুটা সময় পার হতেই নাফিয়ার রাগ অনেকটা শান্ত হয়ে যায়। সে চুপটু করে আবদ্ধ হয়ে আছে আফিমের বাহু ধরে। নাফিয়ার রাগ কমেছে বুঝতে পেরে আফিম বলে ওঠে, চলো সামনে এগোনো যাক। উত্তরে কিছু বলে না নাফিয়া। আফিমের বাহুডোর হতে ছাড়া পেতে সে হাঁটতে আরম্ভ করে, সাথে আফিমও। কিছুটা পথ চলতেই একটি মুদি দোকান খোলা পায় আফিম। এত রাতে সচরাচর কোনো দোকানই খোলা থাকে না, কিন্তু মাঝে মাঝে 1-2টি এমন খোলা পাওয়া যায়। আফিম কিছু একটা ভেবে সেই দোকানে প্রবেশ করে। নাফিয়া আফিমকে সেই দোকানে যেতে দেখে দোকানের সামনেই দাঁড়িয়ে থাকে। 1-2 মিনিটের মাঝে হাতে একটি কোন আইসক্রিম নিয়ে ফিরে আসে আফিম। আইসক্রিম দেখে নাফিয়ার রাগ উধাও। আফিম আইসক্রিমটি তার দিকে এগিয়ে দিতে সে ঠোঁটে হাসি ফুটিয়ে আইসক্রিমটি নিয়ে নেয়। সে রান্নার জন্য 2জন শেফ আছে, সেই সাথে ঘরের অন্যান্য কাজের জন্য গৃহপরিচারিকা আছে 2জন। তাই জন্য ঘরের বউ হওয়ার পরও নাফিয়ার তেমন কোনো কাজ থাকে না। সে আগের মতোই দাদির সাথে থাকে। দাদির এবং সানিয়া বেগমের খেয়াল রাখাও তাদের সাথে গল্পে সারাটি দিন কাটে তার। শখ করে মাঝে মাঝে নিজে রান্না করে নাফিয়া। আজও তার ইচ্ছে হলো সবার জন্য বিশেষ কিছু রান্না করার। আফিম ঝাল খুব পছন্দ করে, সেই সাথে সবসময় রিচ ফুড বেশি খাওয়া পড়ায় আজ নাফিয়া ভিন্ন কিছু বলতে ঝাল করে আলু ভর্তা করার পরিকল্পনা করে। সেই সাথে ডিম ভাজা ও ডাল না হলে তো চলবেই না। সানিয়া বেগম এবং দাদি আবার রাতে রুটি খান। তাই জন্য নাফিয়া রুটি, 5 মিশালি সবজি ও গাজরের হালুয়া তৈরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রান্না শুরু করে সে। অনেকটা রান্না প্রায় শেষ, এমন সময় হঠাৎই সে তার শরীরের একটি অঙ্গে ব্যথা অনুভব করে। ধীরে ধীরে ব্যথাটা বাড়ছে। এমন ব্যথা সে আগেও কবার অনুভব করেছে, কিন্তু তেমন একটা গায়ে লাগায়নি। কিন্তু আজকাল ব্যথাটা বেশি হচ্ছে, সেই সাথে অঙ্গে কিছু পরিবর্তনও লক্ষ্য করছে সে।